আজকের প্ল্যানটা কিন্তু ছিল বাড়িতে বসে ভালো মতন রেস্ট করা আর ভালো মন্দ খাওয়া দাওয়া করা। কিন্তু আমার এক বন্ধু যখন বলল যে চল না ভাই, একটু গ্রাম থেকে ঘুরে আসি, একটু গ্রামের পুজো দেখে আসি, তখন না আর বেশি কিছু না ভেবে জলদি জলদি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আজকের ডেস্টিনেশন ছিল আঁতপুর। আঁতপুর এই গ্রামটি জঙ্গিপাড়া ব্লকের মধ্যেই পড়ে। আর এই জঙ্গিপাড়া ব্লক শ্রীরামপুর সাব ডিভিশনের একটা পার্ট। কলকাতা থেকে যদি আপনি আঁতপুর যেতে চান তাহলে আপনার সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা, আর ডিস্টেন্স হচ্ছে 55 কিলোমিটার মতন। আমরা ব্যারাকপুর থেকে গেছিলাম আঁতপুরে, তাই আমরা বিটি রোড ধরে, তারপর ডানকুনি, সেখান থেকে নিশ্চিন্তপুর রোড হয়ে হরিপাল জঙ্গিপাড়া রোড ধরে আমরা পৌঁছেছিলাম। আপনারা যদি প্রপার কলকাতার দিক থেকে আসেন তাহলে আপনারা সাঁতরাগাছি হাওড়া হয়ে কোনা এক্সপ্রেসওয়ে ধরে জগৎবল্লভপুর হয়ে ওখানে পৌঁছাতে পারবেন। যাওয়ার সময় আঁতপুরে পৌঁছানোর আগে আমরা ভুল করে অন্য একটা গ্রামের মাঝখান দিয়ে একটা পথ ধরে ফেলি, কিন্তু সেখানে ঢোকার পর মনে হয় যে না, রাস্তাটা ভুল করাটা ভালোই হয়েছে। চারিপাশে হলুদ ধান ক্ষেত এবং গ্রাম্য যে পরিবেশটা দেখতে পেলাম সেটা দেখে চোখ এবং মন দুটোই একদম জুড়িয়ে গেল। আঁতপুর খুবই পরিচিত ওখানকার অনেক পুরনো মন্দিরের জন্য, যে মন্দিরে নানা রকম টেরাকোটার কাজ এবং খুব সুন্দর সুন্দর আর্কিটেকচার দেখতে পাওয়া যায়। শ্রী রামকৃষ্ণের একজন প্রধান শিষ্য ছিলেন স্বামী প্রেমানন্দ। স্বামী প্রেমানন্দ বা বাবুরাম মহারাজের জন্মস্থান কিন্তু এই আঁতপুর গ্রাম। আপনারা যদি গাড়ি বা বাইক নিয়ে আসেন কলকাতার দিক থেকে বা যে কোনো দিক থেকে হোক না কেন, আপনাদের কিন্তু পার্কিংয়ে কোনো প্রবলেম হবে না। আপনারা যে কোনো মন্দিরেই ঢুকবেন, তার বাইরেই অনেক খোলা জায়গা পাবেন, সেখানেই আপনারা পার্ক করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ওখানে পৌঁছে আমরা প্রথম গেলাম রাধাকৃষ্ণের মন্দিরে। রাধাকৃষ্ণের মন্দিরটির নাম হচ্ছে আঁতপুর রাধা গোবিন্দ জিউ মন্দির। এটা আমার যতদূর মনে হয় বাংলা আর হিন্দি বা পুরনো বাংলা এই নামগুলো মিশ্রণ করেই নামটা বানানো হয়েছে। আপনারা যদি সঠিকটা জেনে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবেন। এই রাধা গোবিন্দ মন্দিরে ঢোকার ডান দিকেই আপনারা একটা 500 বছর পুরনো বকুল গাছও দেখতে পারবেন। এখানে আশেপাশে অনেকই মন্দির আছে এবং এই সকল মন্দিরগুলোতেই টেরাকোটার এত সুন্দর কাজ দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। এই রাধা গোবিন্দ মন্দিরটির উচ্চতা 100 ফিটের ওপরেই হবে এবং এই মন্দিরটি তৈরি হয় 1786 সালে। বর্ধমান রাজের দেওয়ান শ্রী কৃষ্ণরাম মিত্র এই মন্দিরটি স্থাপনা করেন। এই রাধা গোবিন্দ মন্দিরটি ভোর 5:30 থেকে বেলা 1টা অবধি খোলা থাকে, আবার মাঝখানে বন্ধ থাকে এবং বিকেল 5:30 থেকে সন্ধ্যে 6:30 অবধি আবার খোলে। তো সেই টাইমগুলো একটু হিসেব করে আপনারা আসতে পারবেন। এখানে আশেপাশে অনেকগুলি সুন্দর সুন্দর মন্দির আছে, যেমনি কাশীনাথ শিব মন্দির, রাসমঞ্চ, দোল মঞ্চ, জলেশ্বর ফুলেশ্বর শিব মন্দির আর আঁতপুর চণ্ডী মণ্ডপ। এই আঁতপুর চণ্ডী মণ্ডপই হলো দুর্গা টালাল। তো আমরা এবার সেদিকেই যাচ্ছি। আমরা গেছিলাম নবমীর দিন এবং সেখানে দুর্গাপুজো হচ্ছিল। এই দুর্গাপুজোটি হলো মিত্রবাড়ির দুর্গাপুজো এবং এটা হচ্ছে বাবুরাম মহারাজের মামা বাড়ির পুজো। খুব ভালোভাবে এবং খুব সুন্দরভাবে পুজোটা এখানে সেলিব্রেট করা হয়। আপনারা যাবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সেখান থেকে আমরা বেরিয়ে এগিয়ে চললাম স্বামী প্রেমানন্দের আদি বাড়ি আর রামকৃষ্ণ মঠ এবং তার অফিস যেদিকে আছে সেই দিকে।
ওইদিকে যাওয়ার পথে রামকৃষ্ণ মিশনের আরেকটি মন্দির দেখতে পেলাম বাঁদিকে। সেটা বন্ধই ছিল যদিও। সেখান থেকে আমরা এগিয়ে চললাম গ্রামের রাস্তা এবং পুকুরের পাশ দিয়ে। আতপুর রামকৃষ্ণ মঠে ভোগ খাওয়ার ব্যবস্থাও কিন্তু আছে। আর এখানে রামকৃষ্ণ মিশনের নিজস্ব একটা গেস্ট হাউসও রয়েছে। সেই গেস্ট হাউসটা বুক করার জন্য একটি ইমেল আইডি আছে, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এটি হলো স্বামী প্রেমানন্দের আদি বাড়ি। এই জায়গাতেই স্বামী বিবেকানন্দ, তখন যিনি নরেন্দ্র নামে পরিচিত ছিলেন, এবং তার 8 জন গুরু ভাই 24শে ডিসেম্বর 1886 সালে এইখানেই সন্ন্যাস গ্রহণ করেন। এটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। এখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে ফেরার পথেই ডান দিকেই দেখতে পেলাম একটা দুর্গাপুজো হচ্ছে। সেখানে ঢুকে গিয়ে দেখলাম এবং জানতে পারলাম এটা হচ্ছে ঘোষবাড়ির অনেক আদি দুর্গাপুজো। বেশ ভালো লাগলো দেখে কিন্তু। ও হ্যাঁ, একটা লাল টাইপের এরকম করে দিয়েছে। কালকে বেরের মধ্যে পুজো দেখছি আমরা রোজ, ওখানে দেখলাম ওখানে বলি না দিয়ে এইসব বলি দেয়, মানে চাল বলি না বলি, এটাই ভালো কিন্তু। আখের বলি। আর বেলুড়ে দেখলাম এটা ওই যে এখান থেকে বেরিয়ে আমরা চললাম মা শ্বেতকালিকা রাজবল্লভী মন্দিরের দিকে। এই জায়গাটা 6 কিলোমিটার দূরে এবং হেমচন্দ্র রোড, মানসাতলা বললেই লোকে দেখিয়ে দেবে। আর জায়গাটার নাম হচ্ছে রাজবল হাট। পৌঁছে দেখলাম বেশ ভিড়ভাট্টাই রয়েছে এবং অনেক লোকের সমাগম এখানে। এই রাজবল্লভী মন্দিরের মধ্যে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে। মা রাজবল্লভী উনি আরেক নামে পরিচিত, সেটা হচ্ছে শ্বেতকালী, মানে সাদা কালী। এটা হচ্ছে একটা মিক্সড ফর্ম বলতে পারেন, মা দুর্গা, মা কালী আর মা সরস্বতীর।
এখানেও ভোগ বিতরণ করা হয়, সে সময়গুলো আপনাদের একটু জেনে যেতে হবে। আচ্ছা, যারা ভবিষ্যতে এখানে আসবেন তাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, যদি আপনারা ভোগ খেতে চান তাহলে এই দুপুরবেলা ভোগের যে কুপনগুলো আছে সেইগুলো বেলা 11টা অবধি দেওয়া হয় এবং সেটার দাম মোটামুটি 25 থেকে 30 টাকা মতন। ওটা আমি এক্স্যাক্টলি জানতে পারলাম না, কিন্তু তাই যতদূর শুনেছি। এবং দুপুর 2টোর পর ভোগটা এখানে সার্ভ করা হয়। একটা বড় ডাইনিং হল টাইপের আছে, সেখানেই দেওয়া হয় এবং ভেজিটেরিয়ান এবং নন ভেজিটেরিয়ান দুজনের জন্যই ভোগ তৈরি হয় এখানে। পাশে একটা দিঘি বা লেকও আছে, সেখানে অনেক লোকজন স্নান করে এবং এটাকে বেশ একটা সেক্রেট এবং হোলি জিনিস মানা হয়। তো এই জায়গাটা দেখে বাইরে এসে দোকান থেকে একটু চা টা খেয়ে আমরা আবার বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করলাম। আজকের যে জার্নিটা সেটা বেশ ভালোই ছিল, রাস্তাঘাটও ভালো ছিল, যেতে আসতেও কিন্তু বেশি সময় লাগেনি। আর আমি ফ্যামিলির সাথেই এসেছিলাম, ওনাদেরও খুব ভালো লেগেছে সবকিছুই। আদপুর এই জায়গাটা কিন্তু আমার বেশ মনে থাকবে। আপনারাও কিন্তু ছোট করে উইকেন্ডে একটা প্ল্যান করতে পারেন, ডে ট্রিপ, যে যাবেন এখানে এই স্পট এই মন্দিরগুলো সুন্দরভাবে দেখবেন, দেখে আবার ফেরত চলে আসবেন। আমি এই ভিডিওতে যে যে ডিটেলসগুলো মেনশন করলাম সেগুলো কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশনও দিয়ে দেবো, তো আপনারা চাইলে ডেসক্রিপশনে গিয়ে ডিটেলে দেখে নিতে পারেন। তাহলে এই ভিডিওটা আজকের মতন এইটুকুই। আর যদি আদপুর রিলেটেড বা আশেপাশে জায়গার ঘোরা নিয়ে কিছু কোয়েশ্চেন থাকে সেটা কমেন্ট সেকশনে মেনশন করবেন। আর লাস্ট কথা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করেন তাহলেই আমি আরও এন্থু পাই যে আরও ভিডিও করব এবং আপনাদের আরও ভালো ভালো ইনফরমেশান দেব। ভালো থাকবেন।